দর্শক, জাগো ট্রেন্ডসের আজকের আয়োজনে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সাথে আছি আমি তাসলিমা তিথি। দর্শক, সম্প্রতি 5.7 মাত্রার একটি ভূমিকম্প কাঁপিয়ে দিয়েছে পুরো দেশ, এবং সেই ট্রমা থেকে আমরা এখনো বের হতে পারিনি। ভবিষ্যতে কি আরো বড় ভূমিকম্প আসতে চলেছে? এসব বিষয় নিয়ে আজ কথা বলবো, এবং এসব বিষয় নিয়ে কথা বলার জন্য আমাদের সাথে আজ স্টুডিওতে আছেন লাবিব তাজওয়ান। তিনি একজন দুর্যোগ ব্যবস্থাপনা বিশেষজ্ঞ। ভাই, আমন্ত্রণ আপনাকে। কেমন আছেন? ভালো আছি, অসংখ্য ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য মানুষের সাথে কথা বলার। ওয়েলকাম। ভাইয়া, যে কথাটি বলছিলাম, এখন কিন্তু আলোচনার একটাই বিষয়, সেটি হচ্ছে ভূমিকম্প। যেমনটি বলছিলাম যে 5.7 মাত্রার একটি ভূমিকম্প কাঁপিয়ে দিয়েছে পুরো দেশ, এবং এটি নিয়ে আলোচনা চলছে যে ভবিষ্যতে আরো বড় ভূমিকম্প আসতে চলেছে। আমরা আসলে জানতে চাই যে আসলেই কি আরো বড় বা ভয়াবহ ভূমিকম্প আসতে চলেছে দেশে? এটা অনেক ভালো একটা প্রশ্ন, কারণ আপনারা দেখছেন হয়তো বা বিগত কিছু দিনে যে বেশ কিছু মতামত আছে। তো আসলে ভূমিকম্প যে কারণে সৃষ্টি হয় সেটা যদি আমরা একটু জানতে পারি, যে টেকটনিক প্লেট যেগুলো আছে পৃথিবীর ভূগর্ভে, সেগুলো মুভমেন্টের কারণে যখন এই মুভমেন্টটা খুব বেড়ে যায়, বা হয়তো একটা প্লেটের সাথে একটা প্লেটের ধাক্কা খায়, তখনই সেটা আমরা অনুভূতি করি, যেটাকে আমরা বলছি ভূমিকম্প। এবং এটার এপিসেন্টার যেখানে হয় সেখানে ক্ষতির পরিমাণ বেশি থাকে, এবং আস্তে আস্তে এটার পরিমাণটা, যেহেতু এটা একটা ওয়েভ লেন্থের মতো যায়, মানে এটাকে বলে পিএ ওয়েভ, প্রাইমারি ওয়েভ আর সেকেন্ডারি ওয়েভ। তো প্রাইমারি ওয়েভটা খুব আর্লি ডিটেক্ট করা যায়, যেরকম জাপানের কাছে সেই টেকনোলজি আছে, তারা ইনস্ট্যান্ট প্রাইমারি ওয়েভ ডিটেক্ট করে বিদ্যুৎ লাইন, গ্যাসের লাইন এগুলো অফ করে দিতে পারে যখন সেকেন্ডারি ওয়েভ আসার আগে। সেকেন্ডারি ওয়েভটা মূলত মানে কঠিন বস্তুর ভিতর দিয়ে আসে, লাইক মাটির সাথে লোহা, যেটা আসলে আমাদের বিল্ডিংটা ফিল করে বা আমরা অনুভূতি করতে পারি। তো ঠিক তেমনি ডেফিনেটলি যে কোনো সময় ভূমিকম্প আসতে পারে। এটা কিছুটা লাইক মৃত্যুর মতো, আমি তো বলতে পারি না, এখনো হতে পারে। আমি আজকে ইন্টারভিউ দিচ্ছি, ইন্টারভিউ দিতে দিতে আমি এখানে কলাপস করতে পারি, ঠিক তেমনি। কিন্তু গত যে ভূমিকম্পগুলো হয়েছে আপনি দেখবেন, প্রথমটা ছিল 5.7 এবং পরেরগুলো আস্তে আস্তে কিন্তু কমে এসেছে। তার মানে ওইটাই মেইন শক ছিল 5.7, এবং পরেরগুলো আফটার শক। সো এটা নতুন আসছে না। বাট যেহেতু আমরা প্রথমে 5.7টা অনুভূত করেছিলাম, বিশেষজ্ঞরা মনে করছেন এটা হচ্ছে হয়তো প্রি শক, এবং বড় কোনো আফটার শক 8-9 এরকম স্কেলের অনেক আমরা নিউজ দেখেছি, মানুষ কথা বলেছে, আসতে পারে। তো আমি যদি বলি, যেহেতু আফটার শকগুলো ছোট লেন্থ ওয়েভের হয়েছে, হয়তোবা এখানে নতুন ভূমিকম্প আসছে না, এটা আমরা বলতে পারি। এবং মানুষকে আমি বলবো যে আপনারা এটা নিয়ে আর ভয় পাবেন না। বাট ডেফিনেটলি আবার নতুন প্রি শক হতে পারে, আবার নতুন আর্থকোয়েক আসতে পারে, এবং সেটার জন্য আমাদের অবশ্যই পূর্ব প্রস্তুতি নিতে হবে, একদমই তৈরি থাকতে হবে। ভাই, এখন আমরা দেখছি এই ভূমিকম্পটি হওয়ার পরে অনেকের মধ্যে, বা বিশেষ করে আমি যদি সোশ্যাল মিডিয়ার কথা বলি, বিভিন্ন রকম তথ্য ছড়াচ্ছে যে আরো বড় ভূমিকম্প আসতে চলেছে। এই ট্রমাটার জন্য কিন্তু অনেকেই ঢাকা ছেড়ে চলে যাচ্ছে, বা বড় বড় বিল্ডিং থেকে ছোট বিল্ডিংয়ে চলে যাচ্ছে, যে আরো ভয়াবহ ভূমিকম্প হবে। তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? আমি প্রথমে বলতে চাই যে আমাদের অবশ্যই এখান থেকে শিক্ষার অনেক কিছু আছে, শিখতে হবে, এবং আমাদের অনেক ট্রেনিং ড্রিলস করতে হবে, স্পেশালি স্কুল কলেজগুলোতে। কারণ আপনি দেখবেন ভূমিকম্পটা ছিল 21 তারিখে, শুক্রবারের দিন। গার্মেন্টস অনেকগুলো বন্ধ ছিল, স্কুল বন্ধ ছিল, ইভেন আমিও অফিসে যাইনি। তো আমরা যদি অফিসে থাকতাম, প্রতিটা মানুষ যদি অফিস থেকে আমরা ইভাকুয়েট করতে চাইতাম, অনেক ক্যাজুয়ালিটি, অনেক হয়তো আহতের সংখ্যা, নিহতের সংখ্যা বেড়ে যেত। 10-এর জায়গায় হয়তো এটা আমরা 100 দেখতে পারতাম। 600 মানুষ পঙ্গুতে ভর্তি হচ্ছে, সেটা হয়তো 6000 হতো। তো এইটা যাতে না হয়, আমি বলবো স্কুল হতে পারে, কলেজ, ইউনিভার্সিটি, অলরেডি কিছু ইউনিভার্সিটি আপনি দেখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো, যারা ছুটি ঘোষণা করছে, কারণ তারা কিন্তু এটা একটা প্রিকশন একটা নিয়েছে, যে কারণ হয়তোবা ঢাকা ইউনিভার্সিটি 10,000 স্টুডেন্টকে কালকেই ট্রেনিং করা পসিবল না, বা তাদেরকে হয়তোবা অবহত করা পসিবল না, এবং হয়তোবা অনেক হল আছে যেগুলো অনেক দুর্বল, যেগুলো পুরোনো হল, তো সেগুলোকে রেট্রোফিট করা যেতে পারে। যে দুর্বলতা আমি কিভাবে করতে পারি। বাট ডেফিনেটলি আপনি যেটা বললেন, যে যখন ভূমিকম্পর দিন আমার বাসার যিনি হাউস হেল্প ছিল, তিনি লিফটে উঠে গেছে, এমন একটা মানা করছে অনেক। বাট লিফট হচ্ছে সব থেকে ঝুঁকিপূর্ণ একটা স্পেস। আমি বললাম যে আমরা, যেহেতু আমি জানি না যে লেনটা কত বেশি, আমরা কি করতে পারি, একটা বিমের নিচে আশ্রয় নিতে পারি, বা বড় টেবিলের নিচে আশ্রয় নিতে পারি। এ ধরনের কাজ করা যেতে পারে, মানে হুড়াহুড়ি না করে, কারণ এটা হচ্ছে সেই আহতের সংখ্যা বাড়িয়ে দেয়। তো আমি বলবো যে পূর্ব প্রস্তুতি অনেক প্রয়োজন, এবং যারা আমরা জানি, ভাই, আমরা সবসময় ভূমিকম্প হলে এই কথাটি সবসময় বলে থাকি সচেতনতার জন্য, যে আতঙ্কিত হওয়া যাবে না, কিন্তু শেষ পর্যন্ত কিন্তু আমাদের মধ্যে আতঙ্কটা অটোমেটিক্যালি চলে আসে। এবং সাম্প্রতিক যেই ভূমিকম্পটি হয়েছে, সেখানে আমরা দেখেছি অনেক মানুষ ফ্লোর থেকে নিচে নেমে গিয়েছে, যাওয়ার পরে তারা সেখানেই মারা গিয়েছে, মারা যাওয়ার মতো ঘটনাও ঘটেছে। এক্ষেত্রে তাদের সচেতনতার জন্য বা এই বিষয়টি নিয়ে আপনি কি বলবেন? আমরা স্বাভাবিকভাবে আমরা যারা কাজ করি বিষয়টা আমরা বলে থাকি কি,
যে আপনারা বাহিরে আশ্রয় নেবেন, খোলা জায়গায় আশ্রয় নেবেন। এবং আপনি যেটা বলছেন যে এটাই কিন্তু হয়েছে, বাহিরে গিয়েছে হয়তো বিল্ডিং এর উপরে যে প্রাচীরটা ছিল সেটা ভেঙে পড়ে মানুষের মাথায় ব্যথা পাইছে বা কেউ মারা গিয়েছে। তো এটা কিন্তু খুবই মানে দুঃখজনক, কারণ আসলে আমাদের যেটা চ্যালেঞ্জ, আসলে যে আশ্রয় নিব সেই জায়গাটা আমাদের নেই পর্যাপ্ত ঢাকায়। পুরান ঢাকা কথা বারবারই আসে, বা শুধু পুরান ঢাকা না, প্রতিটা জায়গায় নেই। এবং যদি আসলে বিল্ডিং কলাপস করে, আমি কি উপরের দিকে থাকবো না নিচে থাকবো, মানে এটা একটা অনেক বড় কোয়েশ্চেন, তাই না? আসলে আপনি যদি রানা প্লাজার ঘটনাকে চিন্তা করেন, যখন উদ্ধার কাজ করতে আসবে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স তারা বা আর্ম ফোর্সেস, তারা কিন্তু উপর থেকে করবে। তার মানে কি, যদি এটা যদি 14 তলা হয়, 14 তলার ফ্লোরটা আগে কাটা হবে, দেন 13 তলা, তারপর এভাবে আস্তে আস্তে নিচের দিকে যাবে। যেটা আপনারা হয়তো বা অন্যান্য রেস্কিউ ইভেন্ট রিসেন্ট যে 2023-এর টার্কিতে আর্থকুয়েক হয়েছে, যেখানে বেশ কিছু মানুষের হতাহতের ঘটনা আছে, সেখানেও তাই হয়েছে। বাট সেক্ষেত্রে আমি যেটা বলবো, আপনি যেটা বলুন, আতঙ্ক আমি নিজেও হয়েছি, আমি জেনেও, কারণ আমি খেতে বসেছি, বাজারে গিয়েছিলাম, এসে দেখি যে এরকম এত বড় একটা ভূমিকম্প আমার জীবন দশা আমি দেখি না, এবং অনেকে বলছে গত 100 বছরেও দেখে না। তো আতঙ্কটা হওয়া স্বাভাবিক, আমি বলবো না আপনি আতঙ্ক হয়েন না, আতঙ্কটা থেকে আপনি সচেতনতা দিন, আপনি শিখুন। তো যেটা করতে পারি আমরা, যে আসলে আমাদের বাসার আশেপাশে কোথায় ওপেন স্পেস আছে, এটা কি আমরা আগে থেকে মার্ক করতে পারি কিনা? হয়তো আমার বাসার পাশে একটা স্কুল আছে, স্কুলের মাঠটা আছে কিনা, এখানে কি আমি যেতে পারবো কিনা, না উইকেন্ডের দিনে কি আসলে কি এটা খোলা থাকবে কিনা, প্রথমত। সেকেন্ড, আমি কি নিচে যাব কিনা। যদি আমার উপরের ফ্লোর হয়, আমি বলবো উপরের দিকে যাওয়া সেফ। বা আপনি যদি আপনার বাসায় একটা আইডেন্টিফাই করতে পারেন যে ওকে, আমি এই অংশটাতে আমি আশ্রয় নিব, এবং বাসার ভেতরে যে ভারী জিনিস থাকে, আমি যদি বলি অনেকের কাচের আলমারি থাকে, সেখানে অনেক কাচের তদুষপত্র থাকে, ওইটা পরেও কিন্তু আপনি আহত হতে পারেন। হয়তো আপনার বিল্ডিং এর খুব বেশি ক্র্যাক হয়েছে, হয়তো বা খুব বেশি ক্ষতি হয় না, বাট বড় আলমারিটা আপনার গায়ে এসে পড়েছে বা আপনার বাচ্চার গায়ে পড়েছে। এই জন্য আমি বলবো এই জিনিসগুলোকে যদি হুক করা যায়, যেটা জাপানিজরা করে, যেটাকে কি আমরা ট্যাগ করতে পারি কিনা, বা যারা নতুন করে বিল্ডিং বানাচ্ছে তারা একটু চেষ্টা করেন যে ঠিক আছে, আমরা বিম কলামগুলো কি আরো ভূমিকম্প নিরোধক ভাবে বানাতে পারি কিনা, সিসমিক টেকনোলজি ইউজ করতে পারি কিনা। অনেক নতুন নতুন এখন টেকনোলজি, মানে এটা বিদেশ থেকে আনার দরকার নেই, বাংলাদেশে আছে, এবং অনেক ভালো ভালো বিল্ডিং কনস্ট্রাকশনও হচ্ছে, তো সেখান থেকে আমরা লার্নিং নিতে পারি। এই ব্যাপারগুলো আসলে সর্বপ্রথম আমি মনে করি যে জানতে হবে সবাইকে, সেক্ষেত্রেই পূর্ব প্রস্তুতি নেওয়া যাবে। ভাই, এই ভূমিকম্পের পরে কিন্তু আমরা অনেক বিল্ডিংয়ে দেখেছি যে ফাটল দেখা দিয়েছে, এবং কিছু কিছু বিল্ডিং ঝুঁকেও গিয়েছে। সেক্ষেত্রে কিন্তু মানুষের মনে আতঙ্ক বিরাজ করছে, অনেকে বাসা ছেড়ে দিচ্ছে। সেক্ষেত্রে কিভাবে বোঝার উপায় আছে যে এই বিল্ডিংগুলো আসলেই ঝুঁকিপূর্ণ বা এটা ত্যাগ করা উচিত? এটা কিন্তু একটা অনেক বড় একটা কোয়েশ্চেন, কারণ আমি যদি কালকে একজন এক্সপার্ট হিসাবে বা রাজু বা যারা এটা তত্ত্বাবধানে আছে, তারা যদি গিয়ে বলে এই বিল্ডিংটা রেড বিল্ডিং, এখন আমি হয়তো ওই বিল্ডিং এ ভাড়া থাকি, আমি কিন্তু আর চাইবো না ওই বিল্ডিং এ ভাড়া থাকতে। তো এটা অনেক বড় একটা ইকোনমিক ইনফ্লেশন, একটা লসের দিকে পড়বে। কারণ যারা ঢাকায়, আমরা বেশিরভাগ মানুষই যারা কাজ করছি বাসা ভাড়াই থাকি, এটা, এবং সেটা যদি বলে গ্রিন বিল্ডিং, হয়তো ভাড়া বেড়ে যাবে। তো এটা খুবই বড় একটা প্রশ্ন। আমি মনে করি যে যেটা হতে পারে, এটা আসলে রেড বিল্ডিং গ্রিন বিল্ডিং বলে না, এটা আমি মনে করি বাড়ির মালিক বা যারা সেটার তত্ত্বাবধানে আছে, কারণ অনেক বাড়ির মালিক হয়তো দেশের বাইরে আছে, বাট হয়তো একদম কেয়ারটেকার দেখছেন, তাদের উচিত এখনই সময় তারা এক্সপার্টদের সাথে কনসাল্ট করা, ইঞ্জিনিয়ারদের সাথে কথা বলা। যদি ফাটল দেখে, অনেকে লিফটের কাছে ফাটল দেখেছে, অনেক কাছে টাইলস ভেঙে গিয়েছে, তা আসলে টাইলস ভেঙেছে আমরা ভিতরে দেখতে পারতেছি না যে কি হচ্ছে, সেক্ষেত্রে এটাকে টেস্ট করা। এবং যদি পুরনো বিল্ডিং হয় অনেক, আমি বলবো সেটা রেট্রোফিটের ব্যবস্থা করা, এটা কিভাবে আরো বেশি মজবুত করা যায়। কারণ এখন অনেক নতুন নতুন পদ্ধতি আছে যে এটা ব্যবহার করে আমরাকে সেটার ক্যাপাসিটি বাড়াতে পারি। যে একটা কলম ব্রেক করছে, তার মানে পুরো বিল্ডিং কিন্তু ভাঙতে হবে না, হয়তো ওই কলমটাকে কিভাবে আমরা রিপেয়ার করতে পারি, রিইনফোর্স করতে পারি। তো এই বিষয়গুলো তো আমাদের লক্ষ্য করা প্রয়োজন। একদমই। এবং জলাশয় ভরাট করে যেসব আবাসিকগুলো গড়ে উঠেছে, তাদের মধ্যেও কিন্তু ব্যাপক আতঙ্ক বিরাজ করছে। এবং আমি যদি একটু বাড্ডা এলাকার কথা বলি, ঢাকা শহর তো পুরোটাই ঘনবসতিপূর্ণ। এখানে আপনি যেমনটি বলছিলেন যে ফাঁকা জায়গা খুঁজতে হবে, আগে থেকে মার্ক করে রাখতে হবে। আসলে প্রশ্ন কিন্তু থেকেই যায় যে কতটুকু ফাঁকা জায়গা আসলে আছে যেখানে মানুষ গিয়ে আশ্রয় নিতে পারে। স্কুলের মাঠটিও কিন্তু, আমরা অনেকগুলো স্কুল আছে যেখানে কিন্তু এত বড় মাঠও নেই, বা নেই বললেই চলে। বাড্ডা এলাকা নিয়ে যদি একটু কথা বলি, আসলে এই এলাকায় কিন্তু যে স্কুলগুলো আছে তাদের কারো মাঠ নেই। আপনি যদি দেখেন, আমি বেশ কিছু স্কুল আমি নিজেও চিনি যেগুলোতে আসলে জায়গা নেই, কারণ স্কুলটাই বানিয়েছে একটা বিল্ডিং এ, হয়তো সেটা আবার স্কুলের মতো করে একটা বিল্ডিং বানানো নাই, ইভেন ফায়ার ইভাকুয়েশন নাই। তো এটা খুবই বড় একটা প্রশ্ন। আর বাড্ডা এলাকা যেহেতু এটা ভূমি ভরাট করে করা হয়েছে, যেমন আমরা গতদিনই আমার এক কলিগের সাথে আলোচনা করছিলাম, উনি পুলিশে কাজ করতেন, তো উনি বললেন যে উনি যখন কাজ করেছে এখানে এই এলাকায়, যখন তারা মানে ল এনফোর্স করতে আসছে, তারা নৌকায় আসছে,
তো আমি হয়তো বা দেখি নাই, বাট আসলে এলাকাটা এমন ছিল, এটা একটা জলাশয় ছিল, সেখানে মাটি ভরাট করা হয়েছে। বাট সেক্ষেত্রেও প্রশ্নের বিষয়, কারণ অনেক নতুন টেকনোলজি আছে। আপনি যদি দেখেন এখন মিডল ইস্ট যারা, তারা যেটা করছে সমুদ্র ভরাট করে তারা কিন্তু বিল্ডিং বানাচ্ছে, এবং যেটা আর্থকুয়েক সহনীয় বিল্ডিং। কিন্তু আমাদের এখানেও সেম প্রশ্ন থাকবে যে আমাদের যে বাড্ডা এলাকায় আসলে জায়গা নেই এবং পর্যাপ্ত জায়গা নেই। সেক্ষেত্রে আমি বলবো বিল্ডিং ইজ সেফার দেন আপনি যদি রাস্তায় গিয়ে দাঁড়ান, আপনার বিদ্যুতের খুঁটি পড়ে যেতে পারে, একটা গাছ উপড়ে যেতে পারে, মাটি যেভাবে ফাটল ধরছে ধরেন, এবং বিল্ডিং এর বাইরে থেকে দেওয়াল হতে পারে। তো সেক্ষেত্রে আমি বলবো বাসার ভেতরেই, যদি বাড্ডায় থেকে থাকেন, বাসার ভেতরেই আপনার বেস্ট আশ্রয়স্থলটা খুঁজে বের করা, যে কোন কলামটা বেশি স্ট্রং, বা কোনটা, কিছু আছে শেয়ার কলাম আর কিছু আছে মেইন কলাম। যারা বাড়ি বানায় অনেকে দেখবেন যে অনেক মোটা কলাম কিছু থাকে, যেটা হচ্ছে মূল কলামটা, ওইটাকে আইডেন্টিফাই করা, এবং সেই কলামের নিচে হয়তো আপনার ডাইনিং টেবিল থাকতে পারে, বাট ডেফিনেটলি কাঁচালা ডাইনিং টেবিল না। কারণ আমরা এখন অনেক ফ্যান্সি ডাইনিং টেবিল ইউজ করি যেখানে কাঁচ থাকে, সেটা যেটা কাঠের ডাইনিং টেবিল, যেটা সেফ, এবং সেটাকে আপনি আপনার মতো করার সাথে একটা মোটা চাদর বা কিছু রাখা, যেটা আপনার মাথাকে কভার করবে। হেডটা হচ্ছে ডেফিনেটলি, আপনি খুব ভালো কথা বলেছেন, বালিশ হতে পারে, হেডটা কভার করতে হবে। স্পেশালি আপনার সাথে যদি বয়স্ক মা বাবা থাকে এবং বাচ্চা থাকে, কারণ তারা বেশি সেন্সিটিভ। তো নিজেকেও কভার করবো, যেরকম আপনি যখন ফ্লাইটে ওঠেন বলে না যে সিট বেল্ট আমি নিজে পরবো, অন্যকে পরাবো, ঠিক তেমনি কিছু কিছু জিনিস আমরা হাতের কাছে রাখবো। ইভেন আপনার বাসায় যদি গ্যাসের লাইনটা লিক হয়েছে কিনা এটাও চেক করতে হবে। আমরা হয়তো বা আর্থকুয়েক শেষ হয়ে গেছে এখন কিন্তু ভুলে যাচ্ছে, এখনো দেখার সময় আছে কোনো ইলেকট্রিক লাইন সেটা কি নষ্ট হয়েছে কিনা। স্পেশালি আমি বলবো বাড্ডায় যাদের পুরোনো গ্যাসের লাইন আছে, মানে যারা সাপ্লাই লাইন ইউজ করছেন, তাদের অবশ্যই চেক করা উচিত। ইভেন ঠিক তেমনি অনেকে আছে যে নিচতলায় গ্যারেজে হচ্ছে গ্যাস সিলিন্ডার থাকে, বাট পাইপটা দিয়ে উপরে ভেতরে কানেক্ট করা, তো সেই পাইপগুলো আপনারা চেক করতে পারেন। এরকম ছোট ছোট স্টেপ আমাদের সেফটির জন্য আমরা ট্রাই করতে পারি। একদমই ভাই, ডাইনিং টেবিলের কথা বলছিলেন, এখানে যদি আমি বলি, অনেকেই বলে যে ডাইনিং টেবিলের নিচে আশ্রয় নিলে পুরো বিল্ডিং যদি ধসে পড়ে, তাহলে পুরো বিল্ডিং এর ভার কি ডাইনিং টেবিল নিতে পারবে? অনেক ডাইনিং টেবিল নিতে পারবে ডেফিনেটলি, বাট সেক্ষেত্রে আমি বলবো যে সেক্ষেত্রে কিছু মজবুত টেবিল আপনার বাসায় কোনটা আছে বা কোন জায়গায় আশ্রয় নিতে পারেন। যেরকম ফর এক্সাম্পল আমার বাসায় আমার একটা লোহার ফ্রেমের টেবিল আছে, যেটা আমি পড়ার টেবিল হিসেবে ইউজ করি। আমি মনে করি সেটার মোর রেজিস্ট্যান্ট দেন আমার ডাইনিং টেবিল, তা আমি অবশ্যই যাবো। কিন্তু আসলে কি ওইখানে অত মানুষ আশ্রয় নিতে পারবে না। আমি যদি বলি খাটের কথা বলি, আসলে খাটের নিচে তো আমার মার ঢোকা পসিবল না, হয়তো আমার বাচ্চাকে ঢোকাইতে পারবো। তো এই জন্যই আমরা আগে থেকে যদি একটু আইডেন্টিফাই করি খুবই ভালো হয়। ইভেন আমি মনে করি যে টিভি, অনেক বড় বড় টিভি এখন ওয়ালে থাকে, এটাও কিন্তু খুলে চলে আসতে পারে। সো এই জায়গাগুলো আসলে একটু আমরা একটু কনসিয়াস থাকা এবং চিন্তা করে আগানো আর কি। একদমই। ভাইয়া, একটু মানসিক ট্রমা নিয়ে কথা বলতে চাই, কারণ আপনিও বলছিলেন কয়েক দশকে কিন্তু আমরা এমন ঝাঁকুনি অনুভব করিনি। ভূমিকম্প হয়েছে হয়তো সেটা স্বল্প মেয়াদী, স্বল্প সময়ের জন্য, কিন্তু এত দীর্ঘমেয়াদী 30 সেকেন্ডের মতো সময় ভূমিকম্প হয়েছে, আমি যদি ভুল না করে থাকি। এক্ষেত্রে কিন্তু অনেকেই মানসিক ট্রমার মধ্যে আছে। একটু কিছু হলে বা আমাদের সামান্য মাথা ঘোরালেও আমাদের মনে হচ্ছে যে ভূমিকম্প হচ্ছে। এই ট্রমাটা থেকে কিভাবে বের হয়ে আসতে পারে? এটা আমারও হচ্ছে, অনেকেরই হওয়ার কথা, মানে যারা একটু বয়স্ক তাদের বেশি হওয়ার কথা, যে মনে হচ্ছে যে হয়তোবা তার প্রেশার লো, সে মনে করতেছে আবার ভূমিকম্প আসছে। তো এটা করা যাবে না। আর আমি মনে করি যে সেক্ষেত্রে আপনি ডেফিনেটলি ডাক্তারের কাছে কথা বলতে পারেন। ডেফিনেটলি মানসিক ডাক্তারের কাছে যাওয়ার প্রয়োজন নেই। আবার অনেকে ভয় পাবে যে আমি হয়তোবা মানসিক ডাক্তারের কাছে যেতে বলছি কিনা। আপনি যে কোনো আপনার ফ্যামিলি ফিজিশিয়ান বা যার সাথে আপনি কনসাল্ট করেন তাকেও শেয়ার করতে পারেন যে আমি এরকম একটা ফিল করতেছি। বাট ডেফিনেটলি আমি বলবো যদি এরকম মনে হয়, বারবার মনে হয়, আপনি খোলা আকাশে যাবেন, একটু নিঃশ্বাস ব্রিথিং প্র্যাকটিস করার চেষ্টা করবেন। ছাদে যেতে পারেন যদি খুব খারাপ লাগে প্রায়, কারণ অনেকেরই আসবে, বাট এটা আস্তে আস্তে এটা আবার আপনার সাথে স্ট্রেসটাকে আপনি সেটেল করতে পারবেন। বাট এটা একটা স্ট্রেস বেসিক্যালি, আমরা যখন স্ট্রেসটা লং টাইম থাকতেছে, এটা একটা আমার কিছুটা মানে সাইকোলজিক্যাল একটা ট্রমার ভিতরে আমরা পড়ে যাচ্ছি, যে বারবার ওই জিনিসটা ফিল হচ্ছে। অনেক সময় হয় না যে আপনি ঘুমিয়ে আছেন, স্বপ্ন দেখছেন, মনে হচ্ছে পড়ে গেলেন, এরকম স্বপ্ন আমরা অনেক সময় দেখি। ঠিক তেমনি এটা সেইভাবে কাজ করতেছে। এই জন্য আমার স্ট্রেস রিলিফ করতে পারি, অনেকে অনেক কিছু ট্রাই করে, সে যেটা পছন্দ করে সেটা কাজ করে। এবং আমি বলবো যারা বয়স্ক মানুষ, অনেকে আছে ঢাকা একা থাকেন, ফ্যামিলির ছেলেমেয়ে হয়তো বা দেশের বাহিরে বা দেশের ভেতর অন্য কোথাও চাকরি করে, তো তাদেরকে আমি বলবো যে তাদের প্যারেন্টসদেরকে একটু সময় দেওয়া, যদি তারা প্যারেন্টসরা এরকম ফিল করে। কারণ একাকিত্ব একটা অনেক বড় মানে মানুষের স্ট্রেসের সময়, এবং তারা ভয় পেয়েছে হয়তোবা, তো সেই ভয়টা আমরা ফ্যামিলির সাথে থাকলে অনেকটাই মানে রিডিউস করার সম্ভাবনা আছে। এবং আমার মনে হয় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে তথ্যগুলো ছড়াচ্ছে, এগুলো দেখে মানুষ আরো বেশি ট্রমাটাইজ হয়ে যাচ্ছে। যেমন আমি নিজেও কিছু ভিডিও দেখেছি যেটা এআই জেনারেটেড, আমি জানি আপনি দেখেছেন কিনা। দেখাচ্ছে যে হয়তোবা পুরান ঢাকা মানে নিউ মার্কেটের দিকে একটা বিল্ডিং পড়ে গেছে, আলটিমেটলি বিল্ডিংটা আছে, বা একটা বিল্ডিং খুব সজোরে নড়তেছে,
তো এটা আমরাও জানি যে খুব ইজিলি এখন এআই দিয়ে এটা জেনারেট করা যায়, আর আমরা অনেকে ট্রাই করতেছি অথবা ভিউজ পাওয়ার জন্য, নিজের পোস্টটা অনেক হাইলাইটেড হওয়ার জন্য। স্পেশালি আমি বলবো অনেক ইনফ্লুয়েন্সার আছি আমরা যারা এটাকে প্রমোট করার চেষ্টা করতেছি। তো আমি বলবো যে ডেফিনেটলি এটা আসলে কিন্তু খুবই মানে হাস্যকর কিছু না। তো মানুষকে ভয় দেখানো আসলে খুবই খারাপ একটা জিনিস। স্পেশালি আপনি যখন চিন্তা করছেন একটা ছোট বাচ্চা যে আপনার হয়তো ফলোয়ার বা আপনার পোস্টটা আপনাকে ফলো করে, নট নেসেসারি আপনি অনেক বড় ইনফ্লুয়েন্সার, আপনার হয়তো 5,000 ফলোয়ার আছে, বাট ওই বাচ্চাটা আপনাকে খুবই মানে। তো আপনি যখন একটা ভুল তথ্য দেন, এআই জেনারেটেড তথ্য দেন, এটা খুবই খুবই বাজে হিসাবে। ওই বাচ্চাটার ইম্প্যাক্ট, আমরা যেহেতু সাইকোলজিক্যাল কথা বলছিলাম, আমার মনে হয় যে আমরা এটা খুবই সেন্সিটিভ এবং আমরা চেষ্টা করা যে এই ধরনের খবরগুলো যাতে আমরা শেয়ার না করি বা দিয়ে না দিই, খুবই অথেন্টিক খবরটা সবার কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। ভাই, এবার একটু রাষ্ট্রীয় পলিসি নিয়ে যদি কথা বলি, আমরা অনেক সময় দেখি যে আগেও যখন ভূমিকম্প হয়েছে তখন রাষ্ট্রীয়ভাবে বিভিন্ন বিল্ডিং পরীক্ষা নিরীক্ষা করা হয় যে আসলেই থাকার যোগ্য কিনা। এবার যেহেতু গত কয়েক দশকের থেকে অনেক দীর্ঘমেয়াদী একটি ভূমিকম্প হয়েছে, এখনো বলা হচ্ছে যে চেক করা হবে, কিন্তু আসলে পরবর্তীতে দেখা যায় যে ফল আমরা পাই না। এবার কি পদক্ষেপ নিয়েছে এবং কি হতে যাচ্ছে? যেটা আগেও করেছে, এটাকে বলে সিডিএমপি। আচ্ছা, এটা কম্প্রিহেন্সিভ ম্যাপিং করে, জাইকা করে, জাপান ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট কর্পোরেশন, যেটা ওরা এটা করে, যা রাজুকের সাথে যুক্ত হয়ে, ফায়ার সার্ভিসের সাথে যুক্ত হয়ে, এবং অনেক ট্রেনিংও করা হয়। তো অলরেডি এগুলো কিন্তু চলছে, চলমান অনেকগুলো প্রজেক্ট আছে যেগুলো এখনো মানে কারেন্টলি সাপোর্ট করতেছে, যেটা আর্থকুয়েক রেজিলিয়েন্ট রেস্কিউ নিয়ে কাজ করে। তো একটা জিনিস যেটা আমি আবারও বলতে চাই, অলরেডি ফায়ার সার্ভিসের এই ট্রেনিংটা আছে, এটাকে বলে ইনসারাগ, ইন্টারন্যাশনাল সার্চ অ্যান্ড রেস্কিউ। তো এটা হচ্ছে একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড। ধরেন আমার হয়তো বা ফায়ার সার্ভিসের ওই ক্যাপাসিটি নাই, ঢাকায় যদি 70,000 বিল্ডিং পড়ে যায় বা অনেক বড় একটা ক্যাজুয়ালিটি হয়, তখন কিন্তু আপনার বিদেশি টিম আসতে হবে বাংলাদেশকে সাপোর্ট করার জন্য, যেটা তার্কিতে 2023-এ করা হয়েছে। তো ওইটা যদি আপনি করতে চান, আপনার সবকিছু কিন্তু সেই স্ট্যান্ডার্ডে হইতে হবে। তো সেই স্ট্যান্ডার্ড পালন করার জন্য আমি মনে করি সিভিল ডিফেন্স, যেরকম ড্রি নামে একটা ট্রেনিং করে আর্ম ফোর্সেস, ওইখানে বিভিন্ন দেশের আর্ম ফোর্সেসরা আছে, কিভাবে এরকম ডিজাস্টার সিচুয়েশনে বা আর্থকুয়েক সিচুয়েশনে বা ফায়ার সিচুয়েশনে আর্মি কিভাবে রেস্কিউ করবে, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডগুলোতে ফলো করা এবং এগুলোকে অনলাইনে সবার জন্য সহজলভ্য করা, যাতে একটা সাধারণ মানুষও জানতে পারে, একটা কমিউনিটি ভলেন্টিয়ার জানতে পারে। তো সরকারের উচিত, সরকারের যে প্রেজেন্ট পলিসিগুলো আছে, স্পেশালি যে টেস্টিংগুলো তারা করেছে, যে বিল্ডিংগুলোকে তারা রেডমার্ক করেছে, তাদেরকে এখন আমি বলবো যে পলিটিক্যাল পার্টি নির্বিশেষে বা তার ইনফ্লুয়েন্সিয়াল বিষয়টা নির্বিশেষে তাকে ধরা, তাকে চার্জ করা, তাকে ফাইন করা। তো আমি মনে করি কঠোর পলিসির প্রয়োজন। আমাদের দেশে সেরকম পলিসি নেই, কারণ ডেফিনেটলি রেড, গ্রিন, ইয়েলো মার্ক করতেছে, ইয়েলো মার্ক, গ্রিন মার্কদেরকে সেভাবে তদারকি করা হয় না, বাট ডেফিনেটলি রেড মার্ক বিল্ডিংগুলোকে তদারকি করা দরকার। দরকার হলে কিছু বিল্ডিং ভেঙে দেওয়া দরকার। আপনি দেখবেন যে ফুটপাত উচ্ছেদ করা হয়, বিভিন্ন স্টেপ কিন্তু সিটি কর্পোরেশন নেয়, রাজুক নেয়, ঠিক তেমনি এই বাসাগুলোর সাথে কঠোরভাবে উদ্যোগ নেওয়া জরুরি। স্পেশালি সেটা যদি একটা রেডিমেড গার্মেন্টস হয়, চিন্তা করেন যে 5,000 10,000 মানুষ কাজ করছে, এটা একটা অনেক পুরোনো বিল্ডিং, অ্যান্ড বিল্ডিংটা রেড মার্ক, তো সেটা আসলে একটা বিল্ডিং কত বেশি ক্ষতি আনতে পারে। এই জন্য আমি মনে করি কঠোর পলিসি থেকে কঠোর ব্যবস্থাপনা দরকার এবং উদ্যোগ নেওয়া দরকার, এটা নিয়ে এনফোর্স করা উচিত মানুষের উপর। একদম। হ্যাঁ, অনেক বিল্ডিং আছে যেই বিল্ডিংগুলোতে আমরা যেমনটি বলছিলাম যে অনেকেই, বেশিরভাগ মানুষই ভাড়া বাসায় থাকে, সেক্ষেত্রে কিন্তু আমরা জানি না যে কত মাত্রার ভূমিকম্প হলে এই বিল্ডিং সহনশীল হবে বা ধসে পড়বে না। তো এক্ষেত্রে কি জানার কি কোনো উপায় আছে? এটার কোনো স্কেল নাই যে এই বিল্ডিংটা আসলে 10 পর্যন্ত, মানে লাইক জাপানে আছে, তারা অনেক সিসমিক টেকনোলজি, এটাকে বলা হচ্ছে আপনার ড্যাম্পিং মেশিন বানায়। যেরকম আমরা গাড়িতে যখন সাসপেনশন থাকে, বিল্ডিং এরকম সাসপেনশন থাকে, মানে শক রেজিস্ট করতে পারে। তো আমাদের বিল্ডিং গুলোতে এরকম মানে নাই, মানে সচরাচর আমরা যে বাসাগুলোতে থাকি রেসিডেন্সিয়াল বিল্ডিং, এক ধরনের টেকনোলজি, কারণ অনেক এক্সপেন্সিভ। আসলে কি আমরা এত এক্সপেন্সিভ দিয়ে কি একটা বাড়ি বানাবে কিনা ঢাকায়, সেটাও খুবই চিন্তার বিষয়। বাট আমি ডেফিনেটলি বলতে পারি এরকম জানার কিছু না যে বিল্ডিং 7 পর্যন্ত সহ্য করবে বা 10 পর্যন্ত। বাট ডেফিনেটলি আমি যেটা বলবো যে যদি যেটা আগেও বলছিলাম, যদি ফাটল দেখেন, ডেফিনেটলি আপনি অ্যাজ এ ভাড়াটিয়া হিসেবেও আপনার যদি মালিক আপনাকে সাহায্য না করে, আপনি অথরিটি থেকে জানান যে আমি এই বিল্ডিংটা দেখেছি, আমি নিজেও থাকতে যাচ্ছি না, বাট আমি চাই যেটা অন্যদের সেফটির জন্য আমি জিনিসটা আপনাকে ইনফর্ম করলাম। তো এরকম কোনো একটা হেল্পলাইন হতে পারে যেখানে মানুষ চাইলে রিপোর্ট করতে পারে। যেরকম ঢাকা উত্তর সিটি কর্পোরেশন একটা হেল্পলাইন ছিল, আমি জানি, যেখানে আপনি কোথাও ময়লা দেখলেন, আপনি ছবি তুলে দিতে পারবেন এবং তারা ওইখানে ময়লাটা পরিষ্কার করে। ঠিক এরকম কিছু হতে পারে, যেটা আমি জানি ফায়ার সার্ভিস করতে পারে বা আর্ম ফোর্সেস করতে পারে বা ইভেন রাজুকো এরকম একটা উদ্যোগ নিতে পারে। কিন্তু সব দিক দিয়ে যদি দেখি তাহলে কিন্তু বাংলাদেশ কিছুটা পিছিয়ে আছে, কারণ আমি একটি লেখা পড়েছিলাম, সেখানে বলা হয়েছিল যে বিল্ডিং ধসে পড়ে যদি অনেকেই মারা যায়, যারা বেঁচে থাকবে তারাও হয়তো বাঁচতে পারবে না, কারণ আমাদের যে গ্যাস লাইন সিস্টেম আছে
সবকিছু মিলিয়ে আসলে দেখা যাচ্ছে যে তারাও আর বাঁচতে পারবে না, এরকম একটি লেখা পড়েছিলাম। সাম্প্রতিক সময়ে ভাই আরেকটি দুর্যোগের কথা যদি আমি বলি, গতকালকেই আমরা দেখেছি রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে করাইল বস্তিতে। তো শীতকালে কিন্তু অগ্নিকাণ্ডের প্রবণতা বেশি দেখতে পাই আমরা, এবং করাইল বস্তিতে প্রতি বছরই আমার মনে হয় যে আগুন লাগে। এই বিষয়টি নিয়ে কি বলবেন? এখানে আসলে আমি জানি না যে অথরিটিটা এটা কিভাবে কাজ করে। যেরকম গতকালকেও প্রায় 5 ঘন্টার বেশি সময় আমি নিজেও লাইভ ফিচার দেখতেছিলাম যে বিভিন্ন নিউজে লাইভ দেখাচ্ছে আগুন জ্বলতেছে, বাট আমরা কিন্তু এটার জন্য কোনো সাস্টেনেবল কোনো ব্যবস্থা নিই না যে ইনবিল্ড করা। লাইক যেরকম একটা অফিসে থাকে না যে যদি ফায়ার অ্যালার্ম বাজে অটোমেটিক্যালি পানি স্প্রিংকেল করবে, এরকম কিন্তু স্প্রিংকলার মেশিন আছে বড়, যেটা করাল বস্তিতে স্থাপন করা যায় এবং মানে অটোমেটিক্যালি এটা ফায়ার মানে নিভানোর চেষ্টা করবে। মানে শুধুমাত্র কারণ আসলে যখন আমরা স্লাম চিন্তা করি এখানে কিন্তু আসলে ফায়ার সার্ভিসের গাড়ি ঢোকাটা খুবই খুবই ডিফিকাল্ট। ইভেন আমিও 2000 মানে আমার পড়ালেখাটা যেহেতু এই সেক্টরে, আমি 2015-তে আমি নিজেও এরকম একটা বস্তিতে কাজ করেছি মিরপুরের দিকে ফায়ারের ডাইরেক্টলি। তো আমি দেখেছি আসলে খুবই ডিফিকাল্ট হয়ে যায় অনেক সময়, আপনি সারাদিন মানে একটা পুরো দিন মিলেও আগুন নিভানো যায় না। তো আমি অবশ্যই ফায়ার সার্ভিসকে বাহবা দিতে চাই, তারা কালকে 5 ঘন্টার ভিতরে এটাকে কন্ট্রোলে এনেছে। বাট ক্ষয়ক্ষতির পরিমাণ তো আপনারা দেখছেন প্রায় 1500-2000 ফ্যামিলি এটার জন্য ক্ষতিগ্রস্ত হয়েছে। তা এটা আসলে শীত বলে না, আমি মনে করি এটা ব্যবস্থাপনা এবং তদারকি বা নজরদারিতার অভাব। আমাদের আরো বেশি সচেতন হওয়া উচিত। মানে আমরা যেরকম ভূমিকম্পের সময় আসলে এখন ভূমিকম্প হয়েছে বলে আমরা সচেতন হচ্ছি, আমাদের কিছু জিনিস আগে থেকে করা উচিত। ঠিক তেমনি অগ্নিকাণ্ডের আগে আমরা যদি আগে থেকে প্রিপারেশন নিতে পারি, যেটা বললাম স্প্রিংকেলের কথা, বা ইনবিল্ট এখানে কোনো একটা মেকানিজম করা, রাস্তা না থাকলে রাস্তা বানানো। এমনও তো হতে পারে যে ধরেন ফর এক্সাম্পল একটা মাঝখানে একটা স্পেস থাকতে পারে, কিছু বড় রোড থাকতে পারে যেটাতে আপনি হয়তো বা করাইলের এই পাশ থেকে ওই পাশে টিএনটি এদিক দিয়ে আসা যাওয়া করতে পারেন। এখন কিন্তু টিএনটি ছাড়া ওইখানে মানে তাদেরকে অ্যাকোমোডেট করার কোনো জায়গাও নেই। আপনি যদি চিন্তা করেন তারা সবাই এখন টিএনটি মাঠে আছে, তো জায়গাটা খুবই কনজাস্টেড, ডেফিনেটলি অনেক মানুষ থাকে। বাট আমার মতে সেখানে অনেক ডেভেলপমেন্ট অর্গানাইজেশনরাও কাজ করে। আপনি দেখবেন যে করাইল অনেক বেশি ফোকাস, এবং করাইল কিন্তু হচ্ছে প্রায় গুলশান বনানী এটা চালিকা শক্তি। ওইখানের যে ওয়ার্কার আছে তারা পুরো এই সিস্টেমটাকে সাপোর্ট করে। এটা হোক একটা অফিসে কাজ করা, হোক একটা বাসায় হাউস হেল্প হিসেবে কাজ করা, দারোয়ান হিসেবে কাজ করা, ইভেন ঢাকা রাস্তায় রিক্সা চালাবো। তো অনেক বড় একটা কমিউনিটি যেটা এই অঞ্চলটাকে সাপোর্ট দিচ্ছে, তারা ওইখানে থাকে। তা আমার মতে হচ্ছে আমাদের তাদের জন্য আরো বেশি একটু প্ল্যান করে সহনীয় হওয়া উচিত, আর যদি না হয় তাদেরকে রিঅ্যালোকেট করা উচিত অন্য কোথাও, সেফটি যদি আমি ইনশিওর না করতে পারি। কোনো একটা জায়গায় আগুন লাগলে কিন্তু আমরা পরদিন আরো একটা আগুনের খবর পাচ্ছি, তারপর দিন আরেকটা আগুনের খবর পাচ্ছি। এক্ষেত্রে কিন্তু অনেকেই বলে যে কোনো উদ্দেশ্য প্রণোদিত কোনো হাত আছে কিনা, বা কোনো উদ্দেশ্য নিয়ে আগুন লাগানো হচ্ছে কিনা, কি ব্যাপারটা? এটা আসলে খুবই মানে একটা টেকনিক্যাল একটা কোয়েশ্চেন, বাট আমি মনে করি যে অবশ্যই থাকতে পারে, কেন নয়। আমি যখন রোহিঙ্গা ক্যাম্পে কাজ করেছি আমি ওইখানেও আগুন দেখেছি, যে আসলে তাদেরকে প্রলোভিত করা হচ্ছে, তারা যাতে আপনি জানবেন যে ভাষাঞ্চর নামে একটা স্পেস করা হয়েছে যাতে সেখানে যারা যেতে ইচ্ছুক হয়। তো এখানে কার হাত আছে এটা আসলে অনেক বড় একটা প্রশ্ন, বাট ডেফিনেটলি আমরা যদি কার হাত আছে এটা না বলে আমি বলবো ডেফিনেটলি সেখানে ইনফ্লুয়েন্সিয়াল ফ্যাক্টর থাকে, এবং ইনফ্লুয়েন্সিয়াল ফ্যাক্টর না থাকলে তো এতগুলো বাসা একসাথে পুরো না। আর আপনার কি মনে হয় না যে 1500 ফ্যামিলি, মানে একটা ফ্যামিলিতে যদি 5 জন করে মানুষ থাকে, 5-10 হাজার মানুষ যেখানে থাকতেছে, তারা নিজেরাও তো প্রিপেয়ার্ড হতে পারে, তারাও কেন অ্যাকশন নিচ্ছে না? আমার কাছে মনে হয় এটা সব স্টেক হোল্ডারেরই এখানে একটা ভূমিকা থাকে। ঠিক তেমনি যারা চায় ওইখান থেকে লাভবান হতে, তারাও তো আছে। আমি দেখেছি অনেক নিউজও দেখেছি আমি কালকে রাতে, যে এটা নিয়ে নাকি কিছুদিন আগে কথা হচ্ছিল দখলদারিতা এগুলো নিয়ে, তারপরে আগুনটা লেগেছে। তো এটার আসলে এটা পেছনে এখন কে আছে? কারণ এখন তো কোনো পলিটিক্যাল পার্টি নেই, আসলে কাকে দোষারোপ করবো সেটা করার সুযোগটা খুবই কম। একদমই ভাই, অনেক আলোচনা করলাম এবং অনেকগুলো তথ্য আমার মনে হয় দর্শকরা পেয়েছে। আমরা আলোচনা শেষ পর্যায়ে চলে এসেছি। শেষে যদি একটু জানতে চাই, যেহেতু আমরা একটা ট্রমাটাইজ মুহূর্তে যাচ্ছি, সবাই ট্রমাটাইজ হয়ে আছি, তো দর্শকদের উদ্দেশ্যে আপনি কি বলবেন, যে সামনের ভূমিকম্প হোক বা যেসব দুর্যোগ আসতে চলেছে বা আসবে সবকিছু মিলিয়ে কি বলবেন? আমি প্রথমে বলতে চাই যে আপনাদের মতো মিডিয়া যারা কাজ করছে তাদের ভূমিকা অনেক বড়। তো আমি বলবো যে মিডিয়া হাউসদের আরো সহনশীল হওয়া উচিত, যে কি মেসেজ আমি কি নিউজটা দিচ্ছি। এমন না যে নিউজ করার জন্য না করে আমরা যদি একটু ভাবি যে কিভাবে আসলে এটা মানুষের জন্য কতটা উপকার। দ্বিতীয়ত আবার এমন যদি কোনো নিউজ দেখি যেটা আমি একজন অ্যাওয়ার্ড মানুষ হিসেবে দেখতেছি এটা ভুল, সেটা যাতে আবার খুব বেশি শেয়ার না করি। এটা খুবই আমি মনে করি দর্শকের জন্য বলা, যে ডেফিনেটলি ওটাকে প্রমোট না করা। কারণ আপনি দেখবেন যে একটু খারাপ নিউজ হলে আসলে বা ভুল ইনফরমেশন থাকলে সেটা বেশি ভাইরাল হয় আর কি, রাইট? তো এটা আমরা না করি, এবং যেটা রাইট নিউজ সেটাই আমরা সবার সাথে শেয়ার করি।
একদমই তাই, এবং আতঙ্কিত হওয়া যাবে না, আতঙ্কিত না। সচেতন থাকতে হবে সকলকে। ভাই, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ। আমাদের সময় দেওয়ার জন্য। আজকে চমৎকার একটা আলোচনা হলো এবং আমি চাইবো যেরকম আবার প্রায়ই আমরা আলোচনা করি, শুধুমাত্র ভূমিকম্প সময় না করে আমরা এই আলোচনাগুলো প্রায় যাতে করতে পারি, আলোচনাটা মানুষের কাছে পৌঁছে দিতে পারি। একদম। অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। দর্শক, জাগো ট্রেন্ডসের আজকের আয়োজনের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমার মনে হয় অনেকগুলো ইনফরমেশন আপনারা পেয়েছেন এবং সামনে যে ভূমিকম্প আসতে চলেছে, আসবে কিনা এটি নিয়ে এখনই আতঙ্কিত হওয়ার কিছু নেই। সবচেয়ে বড় কথা, আতঙ্কিত হওয়া যাবে না, সকলকে সচেতন থাকতে হবে এবং আমাদের যে বিষয়টি মনে রাখতে হবে সেটি হচ্ছে পূর্ব পরিকল্পনা বা আমরা কিভাবে এটিকে প্রতিরোধ করতে পারি সেই ব্যাপারটি মাথায় রাখতে হবে। যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সচেতন থাকবেন এবং জাগো নিউজের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।